জি 24 ঘন্টায় আজকের আলোচনায় যারা রয়েছেন শুরুতেই আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় এবং রয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞ রাজীব শ্রীবাস্তব। জি 24 ঘন্টা জ্যাক অলিভেল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টা 5। আর অবশ্যই 5টার পাঞ্চে আজকে নেপাল নিয়ে আলোচনা করতে হবে, কারণ এই মুহূর্তে নেপাল এখনো ফুটছে। যদিও প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেছেন, কিছুক্ষণ আগে পাওয়া খবর রাষ্ট্রপতি তিনিও পদত্যাগ করেছেন, অর্থাৎ নেপালে সরকারের পতন। এরপর কে নেপালে তা নিয়ে জোর চর্চা চলছে। নাম উঠে আসছে বেশ কয়েকটা, বালেন্দ্র শাহ তার নাম উঠে আসছে, তিনি হয়তো ক্ষমতা দখল করতে পারেন। কিন্তু শ্রীবাস্তব স্যার, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি পরপর দেখুন, আফগানিস্তানে তো যা চেঞ্জ হয়েই গিয়েছিল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ওদিকে থাইল্যান্ডও একটু নড়বড় করছে, মায়ানমারের অবস্থা, নেপাল, পরপর পরপর এই যে বিষয়গুলো হচ্ছে, এটা নেহাতি কি মানে ধরে নেবো যে আচ্ছা মানে হচ্ছে আনরেস্ট, নাকি সুতো আছে কোনো একটা? এটা আমরা বলতাম গ্রেট গেম। আগে যারা সুপার পাওয়ার ছিল, ব্রিটিশ টাইমে ওদের ভয় ছিল রাশিয়া থেকে, এখন আমরা বলছি মাল্টিপোলার ইন্টু মাল্টিপোলার নয়, এটা বাইপোলার। আপনি কথা বললেন কোথায় 2022-এ এই গোটা বেয়া রাজপক্ষে ওর বাড়িতে এরকমই আগুন লাগানো হয়েছিল। আর কি কারণ ছিল? ওরা বলছে ইকোনমিক বদহালি, মানে অর্থনৈতিক প্রবলেম ছিল। ওদের ছিল নেপোকিড, মানে রাজপক্ষের ছেলেগুলো তো দেখুন ওরা সব জায়গায় ছিলেন, ওরা ভাই বোন। নেপালের একই না, তারপরে আপনি আসুন বাংলাদেশ, পাকিস্তান ভুলে যাচ্ছেন। 9 মে 2023 লাহোর কোর কমান্ডার বাড়িতে ওরা ঢুকেছে যখন আপনার ইমরান খানকে অ্যারেস্ট করা হয়েছে, রাইট? ওখানেও সেম জিনিস, কি পলিটিক্যাল ইনস্টেবিলিটি, ইকোনমিক ইনস্টেবিলিটি। আর ওর মধ্যে অ্যাটাক করা হয়েছে কি তোমার যেটা ইলেকশন করিয়েছো বা তোমরা যে রিজিম চেঞ্জ করেছো ওটা ভালো নয়, তার মানে ওটা ওখানে একটা প্রবলেম ছিল। তারপর আপনি 2024-এ দেখুন একটা ইলেক্টেড গভর্নমেন্টকে, ও সময় আমরা বুঝতে পারলাম না, একটা ডিপ স্টেট ছিল, ওরা একটা ন্যারেটিভ, ফলস ন্যারেটিভ 2024 জানুয়ারি মাস থেকে ওরা বললো এই যে ইলেকশন করা হয়েছে ভুল। আর এখন এই আপনি নেপালে দেখুন, মায়ানমার তো চলছে, মায়ানমার তো এখন বলছে আমরা ইলেকশন করাবো ওটা দিয়ে। কেন? যে যেগুলো যারা চেঞ্জ করছে ওদের জন্য একটা ইলেক্টেড গভর্নমেন্ট, একটা অ্যাকাউন্টেবল পার্লামেন্ট একটা ডিফিকাল্ট জিনিস আছে। তাই জন্য আপনি এখন দেখুন 26টা প্ল্যাটফর্ম যেটা আপনি ব্যান করেছিল পরশু দিনে, ওর মধ্যে একটাও টিকটক ছিল না। কেন? ওটা চাইনিজ। তার মানে 17খানা যেটা আপনার ছিল প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ওটা আমেরিকান ছিল। এটাই তো কথা ঘুরে আসছে। তার মানে কোনো জায়গা চায়না, কোনো জায়গা আমেরিকা, এটা দুজনের এটা কথাটা। আচ্ছা আচ্ছা, আমি এই জায়গা থেকে অনিকবাবুর কাছে আসি। অনিকবাবু, আমরা যে মুহূর্তে গ্লোবাল সাউথ নিয়ে সুর চড়াতে শুরু করলাম, সেপ্টেম্বরেই অলির আসার কথা ছিল, চীনে দেখা হয়েছিল দুজনের, চীনে অলি 3বার গিয়েছিলেন, ভারতে ফার্স্ট টাইম আসার কথা ছিল, সরকার বদলে গেল। দেখুন, এটাকে কিভাবে মানে কাকতালীয় বলবো নাকি কোনো শক্তির কোনো হাত আছে সেটা বলবো। কিন্তু নেপালে যেটা ঘটছে সেটা কিন্তু এই যে দক্ষিণ এশীয় রাজনীতি, এই দক্ষিণ এশীয় রাজনীতিকে কিন্তু অস্থির করার একটা কোনো, আমার মনে হয় আমি বলবো ষড়যন্ত্র বলুন, চক্রান্ত বলুন, সেটা কিন্তু চলছে। এখন প্রশ্ন উঠছে হঠাৎ দক্ষিণ এশিয়া কেন? কেন দক্ষিণ এশিয়া হচ্ছে সবচেয়ে জনাকীর্ণ একটা জায়গা এবং সেখানে ভারতের মতো দেশের অর্থনীতি কিন্তু এগোচ্ছে। এবার সেই রকম একটা অঞ্চলকে যদি ডিস্টার্বড রাখা যায়, তাহলে কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে যারা সেই অর্থে বৃহৎ শক্তি, যারা এই পাওয়ার গেমে এগিয়ে থাকতে চায়, তারা কিন্তু অনেকটাই সুবিধাজনক অবস্থায় থাকবে। আপনি দেখুন, খুব সঠিকভাবে আপনি বললেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এখন নেপাল, শ্রীবাস্তব স্যার যেটা বললেন যে তার আগে পাকিস্তান, মায়ানমার, ফলে সর্বত্র একটা অশান্তির আবহ। এই অশান্তির আবহ দেখে কিন্তু একটা কথাই মনে হচ্ছে যে ভারতের প্রতিবেশী দেশগুলোকে যতটা অশান্ত রাখা যায় ততটাই কিন্তু কোনো ভেস্টেড ইন্টারেস্টের হয়তো সুবিধে। আর ঠিক এই জায়গা থেকে শ্রীবাস্তব স্যার, নরেন্দ্র মোদী থেকে শুরু করে অজিত দোভাল থেকে শুরু করে ফোর্ট উইলিয়ামে আসছেন, নর্থ ইস্ট সিকিউরিটি ফোকাস। তার আগে এই ঘটনা, মানে নয়াদিল্লি তাহলে কি বুঝতে পারছিল যে নর্থ ইস্ট স্পেশালি
ক্রমশ ডিস্টেবিলাইজ হচ্ছে, একটা থ্রেট পারসেপশন বাড়ছে। নিশ্চয়ই এটা থ্রেট পারসেপশনে আছে, রাতারাতি কাজ হয় না। আমি যদি আপনাকে একটা ওয়ার্ড ইস্তেমাল করি, আপনি এটা হাসতে লাগবেন, মেটিকুলাসলি প্ল্যান। এটাই তো ইউনুস বলেছিলেন, বিল ক্লিন্টন ফাউন্ডেশনে কে ইট হ্যাজ বিন মেটিকুলাসলি প্ল্যান। অনেক দিন ধরে এটা প্ল্যানিং করা হচ্ছে। এই নেপালে এই মার্চ মাসে যখন ওকে বলা হলো কি জ্ঞানেন্দ্র মাহাতো যে রাজা আছেন ওনার আমরা আনবো, ও সময় থেকে আপনি দেখুন কিভাবে ওখানে জিনিসটা পর চেঞ্জ হচ্ছে। আর এই অলি সাহেব থার্ড টাইম প্রাইম মিনিস্টার হলেন 2008 থেকে আজ পর্যন্ত 13 বার ওখানে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, 14 গভর্নমেন্ট ওটা হয়েছে। আর ওরা জেনে বুঝে উনি ইন্ডিয়ার সঙ্গে সীমা বিবাদ নিয়ে একটা দারুণ জিনিস দারুণ করেছিলেন। অলি ওয়াজ টু হট টু বি হ্যান্ডেলড বাই দ্য চায়না। উনি যখন ছিলেন 31 তারিখে, 31 আগস্ট, 1 সেপ্টেম্বর আর 3 সেপ্টেম্বর ওখানে যখন মিলিটারি প্যারেড উনি করেছেন, উনি শি জিনপিংকে বললেন কি আপনি যে আগস্ট মাসে ইন্ডিয়ার সঙ্গে যে চুক্তি করেছেন যে মানসরোবর জন্য রাস্তা, ওটা আমাদের। শি জিনপিং ও সময় বলেছিলেন এটা বাইল্যাটারাল ম্যাটার, আমরা মাথা গালাবো না, আমরা নাক গলাবে, তুমি দিল্লিতে কথা বলো। এই অলি আমাদের যখন আমরা গলওয়ান্তে চায়নার সঙ্গে লড়ছিলাম, উনি পার্লামেন্টে গিয়ে নিজের দেশের একটা মানচিত্র চেঞ্জ করছিলেন। ওই অলি আছেন উনি পুরো দেশকে ভেবেছিলেন লিপুলেক পাস যেটা আমাদের আছে, নদীগুলো আছে, ওরা জেনে বুঝে এটা সব জিনিস করেছিলেন। উনি যে 2008 থেকে এই যে কমিউনিস্টরা ওখানে ছিল, ওরা ভেবেছিল মানুষদেরকে একটা স্বপ্ন দেখাবে, ওটা স্বপ্ন পুরো হয়নি। আর 2008 থেকে আজ পর্যন্ত এই 3-4 জন লোকই তো আছে ওখানে। এক জায়গায় প্রচণ্ড আছেন, এক জায়গায় আপনার বলি আছেন। প্রচণ্ড বাড়ি কালকে ভাঙা হয়েছে, আজকে ওনার বাড়ি ভাঙা হয়েছে। এই প্রেসিডেন্ট যাওয়ার পর আমার মনে হয় যে নেপাল সেনা ওখানে এখন রুল করবে, তারপরে ওদের কনস্টিটিউশন চেঞ্জ করবে। অনেক গভীর পরিস্থিতি আছে নেপালে। আচ্ছা, আমি এই জায়গা থেকে অনেকবাবুর কাছে আসবো। অনেকবাবু, আমরা এপ্রিলেও যদি দেখি, মানে মে জুন মানে মার্চ এপ্রিল ওই সময়টায় জ্ঞানেন্দ্র ফিরলেন, ফেরার পর তিনি প্রতিবাদ একটা মুভমেন্ট শুরু হলো, রাষ্ট্রীয় প্রজাতান্ত্রিক পার্টি, প্রো রাজা পার্টি, তারা মাঠে নামলেন। একই রকম প্রোটেস্ট, দাবি কি উঠল? গণতন্ত্র নয়, রাজতন্ত্র চাই, হিন্দু রাষ্ট্র চাই। তরুণদের এই আন্দোলনে এই দুটো টার্ম কিন্তু আমরা হয়তো ভেবেছিলাম আসছে না যখন, তাহলে ইঙ্গিতটা কি? দেখুন, প্রথম যেটা মানে বড়রা ছোটদের আন্দোলন কি আলাদা? একটু চিন্তাভাবনার তো পার্থক্য হয়তো আছে, কিন্তু যেটা বারবার নেপালের সাধারণ জনগণ বলছেন, আপনারাও দেখিয়েছেন বারবার, সেটা হচ্ছে দুর্নীতিটা কিন্তু প্রধান ইস্যু। এবং এই অলি সরকারের দুর্নীতি এবং তার আগেও বিভিন্ন সরকারের দুর্নীতি, সেটাই কিন্তু যুব সম্প্রদায় একেবারে ব্যতিব্যস্ত। এবং যুব সম্প্রদায়ের হাতে কাজ নেই, যুব সম্প্রদায়ের সামনে কোনো স্বপ্ন নেই। ফলে এই যে যুব সম্প্রদায় তারা রাস্তায় নেমেছেন, হয়তো সোশ্যাল মিডিয়াকে ব্যান করা সেটা একটা ইস্যু পেয়ে গেছেন তারা। কিন্তু আপনি যেটা বললেন যে আগে যে সুরগুলো আন্দোলনে উঠে এসেছিল সেইগুলো এখানে দেখা যাচ্ছে না, তাহলে কি আমরা যেটা ভাবতে পারি, অলি এবং অন্যান্য যারা চীনপন্থী যারা ছিলেন তাদের কোনো প্রভাব কি এখানে কাজ করছে? দেখুন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আমরা এই সম্ভাবনাগুলোকে মাথায় রাখি যে নেপালের দুটো প্রতিবেশী দেশ, দুটো দেশই খুব বৃহৎ, শক্তিশালী, কে কতটা প্রভাব বিস্তার করে। আমেরিকাকে কেন উড়িয়ে দিচ্ছেন? আমেরিকা অবশ্যই ইম্পর্টেন্ট ফ্যাক্টর, একদমই ঠিক। এবং আরেকটা কথা, আমেরিকার নামটাও বারবার কেন আসছে, যে সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহৃত হয় সেগুলো তো বেশিরভাগই তাদের। এবার তারা সেগুলো ব্যান করার বিরুদ্ধে তারা কিছু করছে কি না, সেগুলো সবই কিন্তু সময় বলবে, সেগুলো অনুমান সাপেক্ষ। কিন্তু আমি যেটা বলছি, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিতে পারি না। তাহলে এই জায়গা থেকে শ্রীবাস্তব স্যার, কোথাও কি একটা কনস্পিরেসি থিওরি সামনে আসছে, ডিপ স্টেট কনস্পিরেসি থিওরি। টেকনিক্যাল আমি জানি না সত্যি কি মিথ্যে, কিন্তু যদি তাই হয়ে থাকে তাহলে আমরা কি করছি? দেখুন, এর মধ্যে আমাদের একটা খুব ভালো পলিসি আছে, আমরা কোনো কান্ট্রিতে আমরা ইন্টারফেয়ার করি না আর করবও না।
এটা নেপালের ইন্টারনাল ম্যাটার। আমাদের মানে সীমানা ডিস্টেবিলাইজ করে দিচ্ছে আর আমরা হাতে হাত গুটিয়ে বসে থাকবো, এটা তো অদ্ভুত বিষয়। না দেখুন, এই আমাদের আগেনস্টে কি চার্জ আছে বাংলাদেশে? ওরা বলছে যে তোমরা একটা লোক, আমি আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের প্রেসিডেন্টের সঙ্গে তোমরা ইনভেস্টমেন্ট করেছিল, আমরা বললাম আমরা তোমাদের সঙ্গে নেই, আমরা কাটাতার দিলাম, আমরা ওখানে বিএসএফ দিলাম, আমাদের ট্যাক্স পেয়ার মানি লাগলো। এখন নেপালে আমরা ঢুকতে চাইছি না, নেপালের মানুষগুলো ডিসাইড করবে ওদের রাজতন্ত্র চাই না ওদের লোকতন্ত্র চাই না কমিউনিজম চাই, ওটা ওদেরকে ডিসাইড করতে দিন। একটা জিনিস আপনাকে বলে দিই, এটা নন ইনভেসিভ, নন কাইনেটিক রিজিম চেঞ্জ, একটা যুদ্ধ ওখানে চলেছে, যুদ্ধ 2.0 বা যে কোনো যুদ্ধ নাম দিতে পারেন। আগে মনে আছে 1960 থেকে 1990 পর্যন্ত একটা ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট ছিল, ওরা এরিয়া গ্রুপ, ওরা সাইকোলজিক্যাল অ্যানালিসিস করে বলতো এই জিনিসটা চলবে ওখানে। তারপরে ওখানে ইলেকশন যারা ম্যানেজমেন্ট করে ওরা ইন্ডিয়াতেও ঢুকেছে। এখন এটা আমরা বলি হিউম্যান টেরেন অ্যানালিসিস, এটা ওয়েপনাইজ, এটা মিলিটারি জিনিস আছে, মানুষকে ওরা প্রত্যেকটা মানুষের সাইকোলজিকে দেখছে। এই রাত্রিবেলা যেটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে তো 1-to-1 আছে, এটা আপনার টেলিভিশনের মতো নয় যেখানে আমরা পরিবারের সঙ্গে বসতে পারি, ওটা 1-to-1। আর ওদেরকে জম্বি করে দিয়েছে, ওদেরকে ওই করতে হতে যা ওটা রাত্রিবেলা বলা হচ্ছে। দিনের বেলা তো আমি এতদিন, এটা আমাদের যে নতুন জেনারেশন যেটা আপনি বলছেন, ওরা ম্যাক্সিমাম রাত্রি 2-3টা পর্যন্ত শুধু সোশ্যাল মিডিয়া থেকে যাচ্ছে। আফটার কোভিড এটা নতুন ফেনোমেনন হয়েছে, ওরা দিনের বেলা কোনোদিন রাস্তায় নামে না। এই যে আপনি বলছেন সোশ্যাল মিডিয়া হচ্ছে নতুন অস্ত্র। অ্যাবসলিউটলি, ফেসবুক, টুইটার, এটা আরব স্প্রিংয়ে এটা ইস্তেমাল করা হয়েছে, এটা সায়েন্টিফিক জিনিস। যখন আলজেরিয়া, লিবিয়া ওখানে আপনার ইস্তেমাল করা হয়েছে। সেই কারণেই কি প্রধানমন্ত্রী বললেন যে আমাদের এবারে নিজস্ব সোশ্যাল মিডিয়া তৈরি করা দরকার? দেখুন, এর মধ্যে আপনি কিছু মনিটর করতে পারবেন না, এটা স্পষ্ট কথা। এটা যিনি আমেরিকা করতে পারছে না, ওরা টিকটক ব্যান করলো, আমরাও টিকটক ব্যান করলাম। এর ছাড়া কিছু একটু অল্প জিনিস ছাড়া আপনি ব্যান করতে পারবেন না। এটা দানব, এটা আপনাকে, এটা সোসাইটি ঢুকে পড়েছে। এটা সোশিওলজিস্ট যারা আছে, যারা সাইকোলজিস্ট আছে, যারা চাইল্ড সাইকোলজি, হিউম্যান সাইকোলজি নিয়ে কথা বলছে, এটা ওদের কাজ। আমার নিশ্চয়ই মনে আছে, আমার পুরো ধারণা আছে এটা কিছুদিন পর এটা ঠিক হবে, কিন্তু আজকে এটা ঠিক হতে পারবে না। আপনি যতদিন এর উপরে যতদিন আপনি কন্ট্রোল করার চেষ্টা করবেন, আবার এটা আরো ছড়িয়ে যাবে, আর এই নেপালের মতন সিচুয়েশন হবে। একটা জিনিস সব জায়গায় কমন আছে, একটা জিনিস আপনার শ্রীলঙ্কা হোক, পাকিস্তান হোক বা আপনার বাংলাদেশ হোক, ওরা সবাই দুষেছে কি আমাদের ইলেকশন যেটা হয়েছিল ওই ইলেকশনগুলো ভালো হয়নি, ঠিকভাবে হয়নি, এটা কারেক্টভাবে হয়নি, ওখানে প্রবলেম আছে। তাই জন্য ওরা এখন নেপালে নেমেছে, বলছেন না এরকম ইলেকশন চাই না। একই অভিযোগ তো বিরোধীরা আমাদের দেশেও তুলছে অনেক বাবু, যে এখানে ভোট চুরি করেছে সরকার। দেখুন, এটার সত্যাসত্য যতক্ষণ না আমরা জানতে পারছি ততক্ষণ এ নিয়ে কিছু বলাটা ঠিক হবে না। তবে আমাদের প্রতিবেশী দেশগুলোয় আমি যেটা বলতে চাই যে ভারতের গণতন্ত্র কিন্তু অনেক মজবুত। কেন আমি ইলেকশনের প্রসঙ্গে এই কথা বলছি? আমাদের প্রতিবেশী দেশগুলোয় যেভাবে ভোটে একটা কোনো শক্তিকে অংশগ্রহণই করতে দেওয়া হয় না, এটা অতীতেও হয়েছে। কখনো কখনো আমরা দেখেছি পাকিস্তানে, বাংলাদেশে সামরিক শক্তি, কিন্তু আমাদের গণতান্ত্রিক ভিত কিন্তু অনেক মজবুত। আমাদের দেশে এমন খুব বেশি দেখা যায় না যে কোনো গণতান্ত্রিক শক্তিকে, কোনো রাজনৈতিক দলকে একেবারে টোটালি ইলেকশনে পার্টিসিপেট করতে দেওয়া হলো না। ভোটে রিগিং হয়, ভোটের কারচুপি এদিক ওদিক হয়, সেটার জন্য আমাদের দেশে কিন্তু অনেক মেকানিজমও আছে। সেগুলো আমাদের দেশে নানান রকম মেকানিজম আছে। আদালত সক্রিয়, আমাদের ইলেকশন কমিশন সাংবিধানিকভাবে তাদের একটা অটোনমি আছে। ফলে আমাদের দেশের সঙ্গে আমি কিন্তু একটু ডিফার করব, আমাদের প্রতিবেশীদের কিন্তু সেইভাবে তুলনা চলে না, অন্তত রাজনৈতিক নির্বাচনের ক্ষেত্রে। আমাদের পাকিস্তান, বাংলাদেশ বলুন, মায়ানমার বলুন, নেপাল বলুন, সেইভাবে কিন্তু আমাদের সাথে তুলনা চলে। ঠিক আছে, কিন্তু শ্রীবাস্তব স্যার, আমরা বাংলাদেশের সঙ্গে যদি কম্পেয়ার করি, একটা ছবি আপনাকে দেখাচ্ছি, দেখুন যে ছবিতে কিন্তু হাতে অস্ত্র নিয়ে বিক্ষোভকারীরা রাস্তায় নেমেছে। ঠিক একই ছবি আমরা বাংলাদেশে দেখেছি, যেখানে যখন তরুণরা রাস্তায় নামলো সরকারের দ্রুত পতন ঘটলো, যখন তরুণরা রাস্তায় নামলো এভাবেই হেলিকপ্টারে চড়ে পালাতে হলো শেখ হাসিনাকে, যেমন অলি পালিয়েছেন একই রকমভাবে সরকার পতনের পর বাড়ি ভাঙচুর, আগুন, মারধর, অস্ত্র লুট, পুলিশকে মার, একই ছবি। এ তো রিপিট টেলিকাস্ট। আপনি একটা জিনিস দেখাচ্ছেন না, আপনি আমেরিকাটা দেখান। যখন ট্রাম্প ইলেকশন হেরেছিলেন জো বাইডেন থেকে, ক্যাপিটাল হিল
ওদের প্রথমবার ওদের সিনেট যে ওকে পার্লামেন্ট বলা হয়, ওখানে মানুষ ঢুকে প্রত্যেক জিনিসটা ভাঙচুর করে দিয়েছিল। তো এইটা আমাদের ডেমোক্রেসি একটা নতুন ফেস। ওটা ওয়ার্ল্ডের সব থেকে ওল্ডেস্ট ডেমোক্রেসি, আমরাও ওয়ার্ল্ডের ওল্ডেস্ট ডেমোক্রেসি চাণক্যের টাইম থেকে আছে। কিন্তু এই যে ভায়োলেন্স যেটা ইনগ্রেন্ড হয়ে গেছে, ঢুকে পড়েছে, এইটা কিন্তু শুধু আপনি এই আপনার দক্ষিণ এশিয়া বা আমাদের সাউথ এশিয়াতে আপনি কানেক্ট করবেন না। আপনি আমেরিকা দেখে নিন, আপনি ইংল্যান্ড দেখে নিন, আপনি ফ্রান্স দেখে নিন, যেখানে যেখানে কোনো ইলেকশনে কারচুপি কথাটা উঠেছে, ডিসস্যাটিসফ্যাকশন উঠেছে, আপনার জার্মানি হতে পারে, ফ্রান্স হতে পারে, তখন মানুষগুলো রাস্তায় নেমেছে। আর ওর ফলটা খুব ডেঞ্জারাস। আপনি বাংলাদেশ ঠিক আছে, আমাদের প্রতিবেশী আছে, আমরা বারবার বলছি, কাইন্ডলি আপনি দেখুন এই ট্রাম্প সাহেবের সাপোর্টারগুলো কি করেছিল আপনার ওয়াশিংটনে, মনে আছে তো আপনার? সেম জিনিস একটা লোকাল একটা কম এতে করা হয়েছিল, ওখানে কিন্তু ওয়েপন ইস্তেমাল হয়েছিল, ওখানে ভাঙচুর চলা হয়েছিল। এই ডেমোক্রেসিটা নিয়ে আমাদেরকে অনেক সজাগ থাকতে হবে। আচ্ছা, তাহলে অনেকবাবু গোটা বিশ্বই তো তোলপাড় হচ্ছে, ফ্রান্স সরকার পড়ে গেল, মানে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প কি করছে তার কোনো ঠিক নেই। একের পর এক দেশে এরকম সরকার বদল হচ্ছে, এভাবে যেরকম শ্রীবাস্তব স্যার বললেন অস্ত্র হাতে মানুষ রাস্তায় নেমে পড়ছেন। মানে আমরা ভারতে ভালো আছি অনেক টেকনিক্যালি এখনো পর্যন্ত। হ্যাঁ, সেটা মানে আমি আপনার সাথে এই কথায় একেবারেই একমত। এখন অবধি আমরা টেকনিক্যালি আমরা এখন অবধি ঠিক আছি, কেননা সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে যে অস্থিরতা, যে নৈরাজ্য চলছে, সেটা কিন্তু মানে আমরা আগে কিন্তু দেখিনি। একসাথে এতগুলো জায়গায়, এতগুলো প্রান্তে আগে আমরা দেখেছি কোনো পকেটসে কোনো নির্দিষ্ট জায়গায় হয়তো ঝামেলা হতো। একসাথে এতগুলো জায়গা, আপনি দেখুন পশ্চিম এশিয়া, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, আপনি থাইল্যান্ড, কম্বোডিয়ার দিকে তাকান, প্রতিটি জায়গায়, এবং লাতিন আমেরিকা, আপনি যদি সর্বত্র একটা অস্থিরতা চলছে। এই অস্থিরতার মূল কারণ যেটা আমার মনে হয়, সেটা হচ্ছে রাজনৈতিক নেতৃত্বের, বিভিন্ন এইসব দেশগুলোয় রাজনৈতিক নেতৃত্বের মধ্যে এক ধরনের আমি বলবো ইম্যাচিওরিটি, যেটা হয়তো আমরা আমেরিকায় কিছুটা দেখতে পাচ্ছি। আজকে ট্রাম্প যে কথা বলছেন, কালকে তার ঠিক উল্টো কথা বলছেন। আমি জানি না এগুলো উনি ভেবেচিন্তে করছেন, কিন্তু আমাদের এটা মনে হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে মানে ম্যাডম্যান পলিটিক্সটা বেড়ে যাচ্ছে একদম। আচ্ছা, আমার আচ্ছা আর 30 সেকেন্ড শ্রীবাস্তব স্যার, আমাদের তাহলে অস্থির প্রতিবেশীদের নিয়ে আমাদের ফিউচার কি, কতটা উদ্বেগের? দেখুন, এটা খুব আমরা বাংলাদেশ থেকে অলরেডি আমরা যুদ্ধে আছি। আমরা ওদেরকে ভিসা বন্ধ করলাম স্টেজ 1, আমরা ইকোনমিক, আমরা অর্থনৈতিক জিনিস বন্ধ করলাম স্টেজ 2, আমরা মহড়া করলাম। আপনি তো বলছেন এই মাসে আমাদের প্রধানমন্ত্রী এসে নর্থ ইস্টে বলবে, নর্থ ইস্টের কথা কে বলছে? ইউনুস বলছে। আমরা বাংলাদেশের সঙ্গে একটা যুদ্ধেতে আছি, নাম্বার 1। নাম্বার 2, এই যে নেপালের কথাটা আপনি বলছেন, আমরা কিন্তু জানি, আমরা দেখছি আমাদের বর্ডারের দিকে, আমরা কিন্তু ওখানে যদি অ্যান্টি ইন্ডিয়া কোনো জিনিস হয় আমরা ছাড়বো না। ঠিক, এইটা একটা শুধু আপনি আপনার কথা বলে, এটা কেন এরা ভায়োলেন্স এসছে, এই আমেরিকা রেসপন্সিবল তার জন্য। মনে আছে সাদ্দাম হোসেন, মনে আছে গাদ্দাফি, ওদেরকে যেভাবে মারা হলো, এটা মানুষের মধ্যে পড়ে গেলে আমাদেরকে ওদের আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ শ্রীবাস্তব স্যার, অনেক ধন্যবাদ অনেক বাবু। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।